বিসমিল্লাহির রহমানুর রহিম। 2 ডিসেম্বর 2024। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে শিরোনাম দেখলেন, মনে হচ্ছে যেন চারদিকে ভারত বাংলাদেশকে ঘিরে ধরছে। এখন আমাদের উপায়টা কি? এটাই হলো মূলত আলোচনার বিষয়। আমরা এতদিন ভেবেছিলাম যে মমতা ব্যানার্জি বাংলাদেশের জনগণের পক্ষে ছিল। 5ই অগাস্টের পরে তিনি অনেককে বলেছেন যে বাংলাদেশ থেকে যারা পালিয়ে পশ্চিমবঙ্গে আসবে তাদেরকে যেন ঘরে জায়গা দেয়, ঘরের দরজা যেন বা সিটকিরিচরা যেন খোলা রাখে। এটা নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে মমতা ব্যানার্জির একটা টানাপোড়েন শুরু হয়। এরপর বাংলাদেশ নিয়ে তিনি দীর্ঘদিন চুপ ছিলেন, কিন্তু আজকে হঠাৎ করে বিভিন্ন অনলাইন মাধ্যমে দেখলাম ওনাকে বরাত দিয়ে বলা হচ্ছে যে তিনি জাতিসংঘের বাহিনী বাংলাদেশে মোতায়েন চাচ্ছেন। বিষয়টা অত্যন্ত একটা উদ্বিগ্ন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বা রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, উনি ডাক্তার পেশায়, ওনার পূর্বপুরুষের বাড়ি ছিলেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে। তিনি গত পরশুদিন বললেন যে বাংলাদেশের সাথে স্থল বাণিজ্য এটা বন্ধ করে, যে কোনো মুহূর্তে বন্ধ করে দেবে। আসামে যারা একটা বেসরকারি চ্যানেলে দেখা গেল যে বাংলাদেশের মানচিত্রকে আড়াআড়িভাবে উত্তর দক্ষিণে তিনি রেখা টান দিয়েছেন। বৃহত্তর খুলনা, রাজশাহী এবং দিনাজপুরকে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। এই হলো মোটামুটি অবস্থা। অর্থাৎ বাংলাদেশের চারিদিকে ভারত আছে এবং ভারতের 3টা রাজ্য বাংলাদেশের 3 দিকেই আছে। একটা হলো পশ্চিমবঙ্গ, আসাম এবং হলো ত্রিপুরা। এই 3টা রাজ্য বাংলাদেশের 3 দিকেই আছে। 3টা রাজ্যের মুখ্যমন্ত্রীরা বলা চলে বাংলাদেশের রাজনীতি তারা মাথা ঘামাচ্ছে। আবার গতকালকে দেখলাম ত্রিপুরা রাজ্যের বিজেপির ছাত্র সংগঠনের নেতা সম্রাট রায়, সে উমাকান্ত একাডেমি, যারা আখাউড়া দিয়ে ত্রিপুরা গেছেন তারা দেখেছেন উমাকান্ত একাডেমি রাস্তার দক্ষিণ পাশে একটা ভালো নাম করা স্কুল, প্রাচীন স্কুল। উমাকান্ত একাডেমিতে তিনি ছাত্রদেরকে নিয়ে একটা বৈঠক করেছেন। এ মাসের 9 তারিখে সম্ভবত ত্রিপুরাতে বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের বিষয়ে তারা র্যালি করবে, তার পূর্ব প্রস্তুতি নিয়ে তিনি একটা সভা করেছেন। এখন যেভাবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা ক্রমান্বয়ে দিন দিন খারাপের দিকে যাচ্ছে, এতে আমরা আতঙ্কগ্রস্ত। আমরা বাংলাদেশের মানুষ আতঙ্কগ্রস্ত, কারণ আমাদের তো পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র নাই। বার্মা আছে, বার্মাও আমাদের প্রতিবেশী হতে পারে, বাট তারা সেখানে আমাদের বন্ধুসুলভ রাষ্ট্র নয়। বাংলাদেশের মানুষ যে কোথাও যাবে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কোথাও যাওয়ার জায়গায় নেই। উপরে আল্লাহ, এই জমিনে বাংলাদেশের সাধারণ মানুষ। এখন ভারত যে এইভাবে বাংলাদেশকে চারদিক থেকে ঘিরে ধরছে বিভিন্ন কথা এবং বিবৃতি দিয়ে, এটাকে থামানোর কেউ নেই। বাংলাদেশেও আমরা যেমন ভারত বিরোধিতা করছি খেয়ে না খেয়ে, ভারতেরও এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর রাজনীতিবিদ খেয়ে না খেয়ে, বুঝে না বুঝে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে। তার মধ্যে অন্যতম হলো শুভেন্দু অধিকারী, যিনি এক সময় তৃণমূল করতেন, এখন তিনি বিজেপি করেন। তিনি বহু চেষ্টা করেছেন যে গত টার্মে বা শেষ টার্মে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হতে ব্যর্থ হয়েছেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি সবসময় গরম বক্তৃতায় দিয়ে আসছেন। এখন বাংলাদেশকে এর থেকে উদ্ধার করবে কে? বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা সেটা হলো যে বাংলাদেশে এখন এই মুহূর্তে কোনো একজন জাতীয় নেতা নেই। যে দলেরই হোক, যার ডাকে সবাই সাড়া দিবে, এই ধরনের কোনো নেতা নাই। পূর্ব পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলে একসময় মাওলানা ভাসানী সাহেব ছিলেন, শেরেবাংলা ফজলুল হক ছিলেন, তাদের ডাকে সবাই কম বেশ সাড়া দিত। এরপরে 1969 থেকে শুরু করে 1971-72 পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অবিসংবাদিত নেতা, তার ডাকে সবাই সাড়া দিত। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর দলীয় এক রোখা নীতির কারণে তিনি যে সর্বদলীয় যে শ্রদ্ধা সেটা তিনি হারিয়ে ফেলেন। 75-এ তিনি মারা যান। 75-এর পরে বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আবির্ভাব ঘটেছে। তিনি নিজেকে বলা চলে আওয়ামী লীগ ছাড়া মোটামুটি সর্বদলীয় একটা গ্রহণযোগ্য নেতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাংলাদেশের বিভিন্ন ইসলামী সংগঠন, চাইনিজপন্থী বিভিন্ন সংগঠন বা রুশপন্থী অনেক সংগঠনকে তিনি একত্রিত করতে পেরেছেন দেশপ্রেমের কারণে, এবং সবাই তার কথাগুলো শুনত। কর্মসূচি ভিন্ন যাই হোক, কিন্তু উনি জিয়াউর রহমান ছিলেন একটা ঐক্যের প্রতীক। এরশাদ সাহেব সেটা করতে ব্যর্থ হয়েছেন, যেহেতু তিনি একজন ডিক্টেটর ছিলেন। এরপরে 1991 সালে বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যের প্রতীক হয়ে তিনি দাঁড়িয়েছিলেন। তিনি বাংলাদেশের বিভিন্ন ইসলামী সংগঠনকে তিনি একত্রিত করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন ইসলামিক চিন্তাবিদরা
বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করতেন এবং ওনাকে যথাযথ মূল্যায়ন এবং শ্রদ্ধা করতেন। বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ, তিনি হাসপাতালে আছেন, ভালোভাবে চলাফেরা করতে পারেন না। এই মুহূর্তে আছে বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূস সরকারকে আমরা সবাই একটা ঐক্যের প্রতীক ধরেছিলাম, কিন্তু যেহেতু এখন আওয়ামী লীগ এবং কিছু রাজনীতির অংশ তারা ডক্টর ইউনূস সাহেবকে ঐক্যের প্রতীক হিসেবে তারা দেখছেন না। এখন যে এই অবস্থা, যে বাংলাদেশ এবং ভারতের পাল্টাপাল্টি যে বিবৃতিগুলো চলছে, এতে দিন দিন সম্পর্কটা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। এখন এই মুহূর্তে বাংলাদেশের সব দলকে, আওয়ামী লীগ বাদে অন্যান্য যে দলগুলো আছে বর্তমানে, সবাইকে একত্রিত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে বাংলাদেশে যে নৈরাজ্য চলছে এবং ভারতের সাথে যে টানাপোড়েন চলছে, এটাকে কিভাবে শিথিল করা যায়, কিভাবে উষ্ণ করা যায়, কিভাবে সহনীয় মাত্রায় নিয়ে আসা যায়, এই বৈরী সম্পর্ক, এই ধরনের কোনো নেতা এখন বাংলাদেশে নাই। এখন অনেকে বলে যে তারেক রহমান আছেন লন্ডনে। তারেক রহমান লন্ডনে আছেন, কিন্তু তিনি লন্ডনে থেকে কতটুকু বা করবেন? যিনি করবেন তাকে দেশে থাকতে হবে। দেশে তো কোনো সেই মাপের নেতাই নেই। তাহলে এখন এই যে ভারত আমাদেরকে ঘিরে ধরছে, এর থেকে পরিত্রাণের উপায়টা কি? এই থেকে পরিত্রাণের উপায় হলো সর্বসম্মতিক্রমে যদি সবাই তারেক সাহেবের সাথে যোগাযোগ করে এবং তারেক সাহেব ডাকে, যদি সবাই অনলাইনে হোক, এখন তো ভার্চুয়ালি কথা বলা যায়, তিনি যদি সবাইকে ডাকেন, সবাই যদি তার ডাকে সাড়া দেয়, তাহলে বসে একটা ঐক্যমতে পৌঁছে বাংলাদেশ এবং ভারতের সাথে অবস্থা যে পর্যায়ে গেছে আর যেন না বাড়ে, এটাকে ক্রমান্বয়ে আস্তে আস্তে শীতল করতে হবে। তাহলে বাংলাদেশেরও লাভ, ভারতেরও লাভ। যারা বুঝবে না তাদেরকে বোঝানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই। কারণ বিদেশে বসে উগ্র কথা বলা যায়, বিদেশে বলে অনেক কথা বলা যায়, কিন্তু বাস্তবে দেশে বসে রাজনীতি করাটা অত্যন্ত কঠিন, দেশ চালানোটা অত্যন্ত কঠিন। চেয়ারের বাহিরে বসে অনেক কথা বলা যায়, চেয়ারে বসলে অনেক কথা বলা যায় না। তখন কথা বলতে হয় ভাগ দিয়ে, মাপ দিয়ে, মেপে মেপে কথা বলতে হয়, বাস্তবতার আলোকে কথা বলতে হয়। তা আমরা যারা বাংলাদেশি আছি, যারা দেশকে ভালোবাসি, আমরা চাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যা হয়েছে হয়েছে, আর যেন না বাড়ে। আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান চাই, নিজেরাও শান্তিতে থাকতে চাই, ভারতও শান্তিতে থাকুক, এই কামনা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।